করতে পারি বা কোনো কিছু থাকে যেটা আমরা অ্যাপ্লাই করতে পারি। তো সেই প্রেক্ষিতে আমরা এবারের বিষয়গুলো নির্ধারণ করেছি। আপনারা দেখেছেন ডিজিটাল ক্ষেত্রে আমরা কিন্তু বেশি গুরুত্ব দিয়েছি। তা আশা করছি আপনাদের এটা আপনাদের জীবনে উপকার নিয়ে আসবে এবং এলবিবিসির পক্ষ থেকে এই আয়োজনটাকে আপনারা সবসময় স্বাগত জানিয়েছেন, এবার স্বাগত জানিয়েছেন। ভবিষ্যতে আমরা যেন আয়োজন করতে পারি। আমাদের মিডিয়া ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে, খুবই সফলভাবে সম্পূর্ণ হলো এবং এখানে বিপুল উপস্থিতি ছিল এবং আমরা একেবারে বেসিক্স অফ জার্নালিজম থেকে আমাদের প্রেজেন্টেশন স্কিল বলেন, এথিক্স অ্যান্ড স্ট্যান্ডার্ড বলেন অথবা মিডিয়া ডিফরমেশন ল সব কিছুই আমরা কভার করার চেষ্টা করেছি এবং এবার গুরুত্ব পেয়েছে ডিজিটাল যে মিডিয়ার ব্যাপারে। সো আপনারা যারা লন্ডনে ছিলেন, এই যে আজকে যেটা শিখতে পেরেছেন এটা যদি আপনারা কাজে লাগান এবং আমরা যদি সবাই কাজে লাগাই তাহলে আমাদের বাংলাদেশি মিডিয়াকে আমরা আরও সমৃদ্ধ করতে পারবো। খুবই সুন্দর একটা ট্রেনিং হয়েছে। প্রায় 9 জন ট্রেনার ছিলেন, 15 মিনিট করে, এই জন্য কেউ বোরিং ফিল করেননি এবং সাংবাদিকতার প্রতিটি বিষয় এখানে উঠে এসেছে। আমি আশা করছি যদি আমাদের সদস্যরা সেটা তাদের পেশাগত কাজে সেটি ইমপ্লিমেন্ট করে, মানে আমি আসলাম, পার্টিসিপেট করলাম আর চলে গেলাম, এখানে অনেক বিষয় আলাপ হয়েছে, অনেক বিষয় আমরা জানতে পারি, সেগুলো যদি আমরা পেশাগত জীবনে ইমপ্লিমেন্ট করি তাহলে আমি উপকৃত হই। 80 জনের মতো আমাদের মেম্বার উপস্থিতি ছিল। পাশাপাশি এখানে আমাদের এবারের মূল মন্ত্রই ছিল যে ডিজিটালি আমরা কিভাবে জার্নালিজমটাকে আরও বেশি সক্রিয় করতে পারি এবং এই কারণে আমরা কিন্তু অনেক ভালো ভালো ট্রেনাররা এখানে এসেছেন, অনেকে অনলাইনে করেছেন এবং অনেকে আবার সরাসরি এসে করেছেন। মিডিয়া ল নিয়েও কথা হয়েছে। সর্বোপরি ইট ওয়াজ এ প্যাক ডে এবং আমরা বললেন আমি আসলে সাংবাদিকতা শুরু করব, এই অভিজ্ঞতাটা আমার কাজে লাগবে। আর এখানে আমাদের যতটুকু শেয়ার করার আমার ধারণা যে আসলে মিডিয়া তো কনস্ট্যান্টলি চেঞ্জ হয়, সুতরাং আমাদের মধ্যে যদি একটা ভিউ এক্সচেঞ্জ থাকে কনস্ট্যান্টলি, এটা আমরা পরস্পরের মধ্যে আমরা একটা উপকারিতা আমরা খুঁজে পাবো। দেখে ভালো লাগছে এবং এই ধরনের কর্মশালা যে আমাদের জন্য প্রয়োজন সেটার গুরুত্বটা যে কমিটি অনুধাবন করতে পেরেছে সেজন্য তাদের কাছে আমি অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা যারা আছেন জাস্ট আমরা শান্তশিষ্টভাবে প্রথম খসড়া সাংবাদিকতা, এই কথাটার মধ্যে অনেক কিছু অর্থ আছে, সেটা একটু অনুধাবন করার চেষ্টা করবেন। আমি 5টি মূল বিষয় নিয়ে কথা বলবো। প্রথমটা হচ্ছে যে নীতিমালাগুলো সংবাদ মাধ্যমকে মানতে হয়, দেশ ও প্রতিষ্ঠান ভেদে এই নীতিমালাগুলোর ভিন্নতা হয়তো আছে। ইটস এ নোবেল প্রফেশন। মানে প্রসিকিউটেড হয়ে যাচ্ছে, অনেক কিছু হয়ে যাচ্ছে। সেই জন্য হচ্ছে যে আমাদের এথিক্যাল জায়গাটাকে আমাদের মেনটেন করা। এখানে কিছু ল আছে যেটা হয়তো পরবর্তীতে আলোচনা হবে, যে আমরা সবকিছু শুধু আমরা নিজেরা এথিক্স মেনটেন করে চলবো ওইটাও হবে না। কিছু আইন আছে, আইন দ্বারা আমাদেরকে বাধ্য করা হয় সাংবাদিকদেরকে। এটা অন্যদের জন্যও হয়, অন্য প্রফেশনের জন্য হয়। আর কিছু আছে লোকের পড়বে না, শুনবে না, দেখবে না, এটা আমার একটা ধারণা ছিল 2006, 7, 8 ওই সালে। কিন্তু আমি দেখলাম বাংলাদেশের যত মিডিয়ার উত্থান হয়েছে, ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো বিবিসি, সিএনএন, আল জাজিরা, তাদের জনপ্রিয়তা বাংলাদেশে আরো বেড়েছে। এর কারণটা কি? আমাদের স্কুলে টিচার বলতেন যে ঢাকায় এলিফ্যান্ট রোডে অনেক জুতার দোকান আছে, আপনারা অনেকে জানেন। তো বলতে দেখো, ঢাকা শহরে যত জুতার দোকান বাড়বে, হাটে মাঠে ঘাটে বিভিন্ন গলিতে জুতা বিক্রি হবে, দেখবা বাটা জুতার কদর তত বেশি বাড়বে। সাপোর্ট আছে আর সেই কাগজের এগেইনস্টে যদি কিছু থাকতে পারে বা ওইটা কতটা রাইট, ওগুলো আমরা অনেক সময় যাচাই করি না বা করতে চাই না। সো ডাবল সোর্স ভেরিফিকেশন ছাড়া আপনি দেখবেন আপনার কাছে কোনো একজন মানুষ একটা অভিযোগ নিয়ে আসবে, এসে বললো যে ভাই আমার তো গ্রামের জায়গাটাকে দখল করে ফেলছে। তো অ্যাজ জার্নালিস্ট আপনি যদি শুধু তার কথা মাথায় নিয়ে ওই রিপোর্টটা করে দেন, এটা কিন্তু ঠিক না। কিন্তু আপনি যদি ওনার কথাটাকে নিলেন, গ্রহণ করলেন, প্লাস আপনি নিজে আরেকটা সোর্স থেকে এটা ভেরিফাই করতে চান, তখন আপনি দেখবেন যে আপনি ভিন্ন আরেকটা চিত্র পাচ্ছেন, হয়তো না এরকম। সো ডাবল সোর্স ভেরিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন ওয়ার্ম আপ হয়েছে, এখন সবাই ফোকাস করেন এবং উচ্চারণ।
এর বাইরে আমরা টিভি মানে প্রেজেন্টারের জন্য আমরা কখনোই কিছু বলি না। কিন্তু একটা কথা আমি সবসময় অন্যান্য ট্রেনারদের সাথে আমার মতের অমিল হয়, সেটা হচ্ছে যে প্রেজেন্ট এই যে উচ্চারণ ঠিক করা, উচ্চারণ এবং মডুলেশন, এগুলো কিন্তু যে কোনো প্রেজেন্টারের জন্য দরকার, এটা তো বেসিক। কিন্তু আপনি যখন নিউজ প্রেজেন্টার হবেন, মানে আপনার একটা স্কিল থাকবে সামথিং বিয়ন্ড দ্যাট, সামথিং বিয়ন্ড দ্যাট। সাইজ হতে হবে, রিপিটেশন হতেও পারবে না, এবং যে কথাটা সাউন্ড বাইটে এসেছে সেই কথাটাই আবার আপনিও বলতেছেন, যে উনি বলেন আমাদের প্রেস মিনিস্টার বলেছেন যে আমাদেরকে এই আমাদের এথিক্স এবং স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে আরো গুরুত্ব দিতে হবে এবং এটার উপর আমাদের আরো শিখতে হবে। এই কথাটা উনি বলছেন, আবার আপনি এটা ওনার সাউন্ড বাইটেও দিচ্ছেন, আবার আপনি এটা লিখছেন নিজে, আবার আপনার ভয়েস ওভারে বলছেন। এই রিপিটেশনটা আপনি নিউজ স্ক্রিপ্টে বা আপনার নারেশনের ক্ষেত্রে আপনি অ্যাভয়েড করবেন। দুঃখজনক বিষয় হচ্ছে বেনিফিটও আমরা টপ লেভেলে, সেই কিভাবে রোগের ক্ষেত্রে, অসুস্থতার ক্ষেত্রে ডক্টর জাকিয়াপা আছেন, মেন্টাল ইলনেস, ডায়াবেটিস, এগুলো তো আমরা টপ লেভেলে। সো আমাদের কিন্তু এখানে দায়িত্ব আছে, আমরা চাইলে একটু সচেতন করতে পারি যে কিভাবে আপনি এটা থেকে বাঁচতে পারেন। আমরা অনেকেই আজকাল বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে শুধু আপনার বক্তব্য দিয়ে আর ক্যাপশন দিয়ে এটা আমরা নিউজ বলে ছেড়ে দিচ্ছি, আমরা এটাকে অনেকে আবার এটা শেয়ারও করতেছি যে এটা নিউজ। আসলে আছে যখন আমি একটা নিউজ করলাম তখন সময় আমার যে হাউসগুলো কতটুকু আমার প্রোটেক্ট করবে এই বিষয়টা নিয়ে, কারণ আমাদের যে বললেন যে ইংল্যান্ডে অনেক লো আছে, এই ধরনের বিষয়গুলো নিয়ে কথা বলেন। চমৎকার একটি টপিক তিনি আমাদেরকে দিয়েছেন, পেন টু পিক্সেল। এটা আসলে কি, এটা নিয়েও কথা বলবেন। যাওয়ার আগে আমাদের এটা যেহেতু উনি সুযোগটা পেয়েছে, উনি খুব শতব্যস্ততার মাঝেও ওনার অনেকগুলো কমিটমেন্ট থাকার পরেও এখানে আছেন। আর আপনার এআই পার্সোনালাইজ স্টোরি করা যায়, হিউম্যান জার্নালিজম টেকনিক করা যায়, রিয়েল রিপোর্টিং মার্ক, ক্রাউডসোর্স জার্নালিজম মার্ক এবং সত্য সাপোর্ট এরকম একটা প্ল্যাটফর্ম। সো প্রথম কথা হচ্ছে যে বিদেশের সাথে এখানে একটা সাংবাদিকতা আমি মনে করি যে ফুল টাইম হলে ভালো, ফুল টাইমের সাথে 100% ট্রেনিং থাকতে হবে, এটা হলে আরো আপগ্রেডেশন হবে। আর হেডলাইনের ক্ষেত্রে যেটা বললেন, হেডলাইন সরাসরি হেডলাইন বা ক্লিক বেট হেডলাইন করে আসলে কেউ পায় না, কিন্তু হ্যাঁ একটা কন্টেন্ট আপনাকে এন্টারটেইনমেন্ট দেওয়া যেতেই পারে, সেটা কিন্তু আপনি একটা ব্যালেন্স একটা ফাস্ট ফুড দুইটার কথাই বলেছি। আমাদের পূর্বপুরুষরা আলতাবালিত রক্ত দিয়েছেন, অনেকের নাম আমরা বলতে পারবো যা এই কমিউনিটির জন্য তারা অনেক কিছু করেছেন, এবং আমরা একটা রেডিমেড কমিউনিটি এখানে এসে পেয়েছি। সুতরাং কমিউনিটির প্রতি, যারা এই কমিউনিটি প্রতিষ্ঠা করেছেন তাদের প্রতিও আমাদের একটি দায়িত্ব আছে, তাদের কথা আমরা মাঝে মধ্যে স্মরণ করা, এবং তারা যে কমিউনিটিকে রেখে গেছেন সেই কমিউনিটিকে আমরা যাতে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। Spoken word, that's actually a bit of a simplification. Libel is generally the written word, or more accurately the recorded word. So if something's written in a book or a newspaper, it's libel. But if something's also broadcast, spoken on a TV channel, that's also libel because it's recorded. Slander's the spoken word for me speaking to you in person now, but if it's recorded or broadcast, that also would come under people in front of me to work. যারা পটেনশিয়াল, যারা অনেক ক্রেডিবল, তাদেরকে আমি মূলত সামনে দিই। আমি বেশি স্পিচ বা এই ধরনের কোনো জায়গায় আমাকে দেখেননি আগে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম স্পিকিং ইন ফ্রন্ট অফ এভরিওয়ান, এন্ড থ্যাংক ইউ ফর। প্রথম এই ধারণাটা আসলে ফাইন্যান্সিয়াল টাইম এটা তারা নিয়ে আসে, এবং ফাইন্যান্সিয়াল টাইমসের একজন এডিটর লিওনেলে উনি এটা প্রথম এটা মানে উপলব্ধি করেন যে আসলে এই যে জার্নালিজমটাকে ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবহার করা উচিত, এবং ফাইন্যান্সিয়াল টাইমস হচ্ছে প্রথম পত্রিকা তারা এই ডিজিটাল ধারণাটা প্রথম তারা অ্যাডপ্ট করে। এবং ভাই আমার যদি উপস্থাপনা কোনো ধরনের থ্যাংক ইউ। ফর্মার প্রেসিডেন্ট বেলা আহমদ এবং নানা টিভির ফাউন্ডার আসম মাসুম আশরা আইডা বাসন ভাই।